জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, রাজনীতির মাঠের সমীকরণ ততই জটিল হচ্ছে। দীর্ঘদিনের মিত্ররা আজ একে অপরের দিকে ছুঁড়ছেন কঠিন সব অভিযোগ। বিএনপি বলছে দেশ নিয়ে পরিকল্পনা আর বাস্তবায়নের অভিজ্ঞতা শুধু তাদেরই আছে। জামায়াত বলছে ক্ষমতায় গেলে পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না। তারেক রহমান বলছেন 12 তারিখের ভোটের হিসেব কড়ায় গণ্ডায় বুঝে নিতে হবে। কেউ যাতে ভোট লুটপাট করতে না পারে তাই কেন্দ্রে পাহারা দিতে হবে। অন্যদিকে জামায়াত আমির শফিকুর রহমানের স্পষ্ট ঘোষণা, কেউ গায়ে পড়ে ঝগড়া করতে এলে ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে জামায়াত জোটে এনসিপি নেতারা শোনাচ্ছেন বিভিন্ন শঙ্কার কথা। নাহিদ ইসলামের অভিযোগ, তাহাজ্জুদের নামাজ পড়েই নাকি ব্যালটে সিল মারার পরিকল্পনা চলছে। এদিকে ভোট অল্প ব্যবধান হতে পারে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে কেন্দ্র দখল ও বিশৃঙ্খলার আশঙ্কা করছে সরকার। এসব কেন্দ্রে বিএনপি, জামায়াত এবং বিএনপির মনোনীত ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হতে পারে বলে সরকারকে সতর্ক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। দর্শক, এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব ওয়াদুদ ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, ঢাকা 16 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। আমাদের সঙ্গে আছেন গোলাম ইফতেখার মাহমুদ, ঢাকা স্ট্রিমের সম্পাদক। আমরা ইফতেখার মাহমুদকে দিয়েই শুরুটা করতে চাই। আপনি পুরোটাই শুনলেন আমি যে ইন্ট্রোটা বললাম, অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনাটা করতে চাই। কেন্দ্র পাহারা বনাম গায়ে হাত দিলে ছাড় নয়, এই দুই বক্তব্য রাজনীতির কোন প্রবণতাকে নির্দেশ করে, অথবা এই পরিস্থিতিটা আসলে আপনি কেমন অনুমান করতে পারছেন? জি, প্রথমেই ধন্যবাদ যমুনা টিভির দর্শক এবং আপনাদের জন্য। আমি যে জিনিসটা বলতে চাই যে আমাদের যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, আমরা যদি বাংলাদেশের এর আগের পূর্ববর্তী নির্বাচনগুলোর যদি ট্র্যাক রেকর্ড দেখি, এর আগে যতই দামি নির্বাচন হোক বা রাতের ভোট হোক, একদলীয় একক দলের ভিত্তিতে নির্বাচন হোক, প্রতিটা নির্বাচনেই কিন্তু যেই পরিমাণ মারামারি সংঘাত কোন্দল হয়েছে, ওই তুলনায় আমি বলবো যে এখন পর্যন্ত বাংলাদেশের ভোটের রাজনৈতিক পরিবেশ যথেষ্ট পরিমাণে ভালো আছে। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে চেয়ার ছোড়াছড়ি, হামলা পাল্টা হামলা, দুই একটা জায়গায় মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু সামগ্রিকভাবে এখন পর্যন্ত সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু হ্যাঁ, আপনার প্রধান যে দুইটি রাজনৈতিক দল বর্তমানে নির্বাচনে যারা এক ধরনের লড়াই অবতীর্ণ হয়েছেন, বিএনপি এবং জামাত, যারা একসময় নিজেরা জোট সঙ্গী ছিলেন, তো তাদের মধ্যে আসলে আমি বলবো যে রাজনৈতিক রেটরিকের মধ্য দিয়ে এক ধরনের আমি বলবো যে রাজনৈতিক মানে প্রতিপক্ষের বিরুদ্ধে যেভাবে মানুষ কথা বলে সেই ধরনের কথাই বলছেন। আমরা এর আগে রাজনৈতিক চর্চা এর চেয়েও তীব্র, নোংরা, বিশ্রী ভাষায় কথা বলতে দেখেছি। আমি মনে করি যে এখন যে আলাপগুলো চলছে সেটা একটা রাজনৈতিক দল তার যে ভোটের অধিকার রক্ষা, তার ভোটারের নিরাপত্তা এবং ভোট দেওয়ার যে প্রক্রিয়ায় যে ধরনের আপনার বাধা হতে পারে সেই ব্যাপারে তার কর্মী সমর্থকদেরকে সতর্ক করার জন্য এই ধরনের কথাটা বলাটা আমি মনে করি স্বাভাবিক। আর যে পাল্টাপাল্টি যে আলাপগুলো চলছে, অবশ্যই সেটা এখন পর্যন্ত আমি বলবো যে একটা মোটামুটি সুস্থ পরিবেশের মধ্য দিয়ে পাল্টাপাল্টি গুলো চলছে। কিন্তু অবশ্যই আমরা আশা করি নির্বাচন পর্যন্ত যদি এই ধরনের এই কালচারের ভিত্তিতে এই ধরনের রাজনৈতিক আক্রমণ পাল্টাক্রমণের ভিত্তিতেও যদি নির্বাচন পর্যন্ত গড়ায় আর এর চেয়ে বেশি সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয়, তাহলে আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম সুষ্ঠু নির্বাচনের পথে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আক্রমণের তীব্রতাটা দেখে মনে হচ্ছে যে একটা সংঘাতের দিকে হয়তো জেলেও যেতে পারে। কিন্তু আমার মনে হয় যে এক্ষেত্রে প্রধান দায়িত্ব নির্বাচন কমিশন, সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। তারা যদি এক্ষেত্রে সোচ্চার, সজাগ এবং তাদের কার্যক্রমের দিক থেকে সচল থাকে, তাহলে এই পরিস্থিতিটাকে আরো খারাপের দিকে যাতে না যায় সেক্ষেত্রে তারা একটা ভূমিকা রাখতে পারবে।
আচ্ছা, আমি মনে করি যে ইফতেখার এটা ভাই, একটা বাংলাদেশের একটা রাজনৈতিক বিষয়, চর্চার যেমন একটা আপনি দুই দলের ভোট পাহারা দেয়া আর যে নির্দেশনাগুলো আপনি এখনো পর্যন্ত দেখছেন, এই কথাটা তো শুধু আজকে না, আমরা গত পরশুদিন থেকে এই বিষয়গুলো শুনতে পারছি। এবং আজকে সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোর কমিটির মিটিং হলো, সেই কোর কমিটির মিটিংয়ে কিন্তু এই বিষয়টাকে সেভাবে উপস্থাপন করা হয়েছে। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, যখন একটা কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় এবং তার আগে থেকে পরবর্তী সময় পর্যন্ত সেখানে একটা আইনানুগ একটি ইয়ে থাকে, যেটি বলা হয়, ধরেন আমরা 144 ধারার মধ্যে কিন্তু তারা থাকে, এর একটি নির্দিষ্ট সীমারেখা আছে। সেই সীমারেখার মধ্যে আপনার দুই দলই বলছে তারা পাহারা দেবেন এবং ভোট পাহারা দিতে দুই দলই আসবেন। সকালে আসুন, ভোরে আসুন, তাহাজ্জুদ পরে আসুন, যে সময় আসুক না কেন, পান থেকে চুন খসলে অথবা একটা শব্দ ব্যবহারের কারণেও কিন্তু বড় ধরনের সংঘর্ষ লেগে যায়। এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার মতো স্থানীয় প্রশাসনের সক্ষমতা কতটুকু আছে? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে স্থানীয় প্রশাসনের সক্ষমতা আছে, কারণ এখানে শুধুমাত্র পুলিশ না, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা থাকবেন তাদের সবার ওই সক্ষমতা আছে। হ্যাঁ, মানে ধরেন মধ্যরাতে ভোট পাহারা দেওয়ার কথা আহ্বান জানানো, এগুলো অবশ্যই কর্মীদেরকে সতর্ক করা, সজাগ করার জন্য রাজনৈতিক দলগুলো বলবে। এবং দুই পক্ষ যদি ভোট পাহারা দিতে আসে, সেক্ষেত্রে আপনার কথার সাথে আমি একমত যে সেখানে কোনো একটা কথার এদিক সেদিকের কারণে একটা সংঘাতময় পরিস্থিতির দিকে যেতে পারে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো তার কর্মীদেরকে উৎসাহিত করে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দেওয়া এবং কোনো কারণে যদি ভোটে কারচুপির কোনো আশঙ্কা তৈরি হয় সেটাকে বাধা দেওয়ার কাজটা তো করবেই। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তো দায়িত্ব হচ্ছে যে এই পরিস্থিতি যাতে সংঘাতের দিকে না গড়ায়, একটা সুষ্ঠু রাজনৈতিক চর্চা এবং প্রক্রিয়ার মধ্যেই যাতে এটা সীমাবদ্ধ থাকে সেটা তারা নিশ্চিত করা। কিন্তু তারা তো রাজনৈতিক দলের রাজনৈতিক আমি বলবো যে ডেমনস্ট্রেশনকে তো তারা মানে বাধা দেওয়ার সুযোগ নাই। তারা যদি আবার আরেকটা অভিজ্ঞতার কথা থেকে যদি, আমার অভিজ্ঞতা থেকে যদি আপনার কাছে জানতে চাই ইফতেখার ভাই, সেটা হচ্ছে ধরেন এই যখন হবে পরিস্থিতিটা, আমরা আসলে সেই 12 তারিখের সেই দৃশ্যপটটা আসলে ভাবছি, সেই ভাবনার জায়গা থেকে আমরা যেটি চিন্তা করছি, ধরেন কেন্দ্র থেকে কোনো ভোটার বেরোলেন, বেরিয়ে কোনো একটা ঘটনার মুখোমুখি তিনি হয়েছেন অথবা তিনি ফেস করেছেন, তিনি একটা অভিযোগ করতে চান। সো সেই অভিযোগটা তিনি আমাদের কাছে করবেন অথবা হচ্ছে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের কাছে, সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে অথবা ল এনফোর্সিং এজেন্সির কাছে তিনি করবেন। বাট বাইরের পরিস্থিতিটা যদি ওই রকম থাকে, তাহলে কি ভোটারদের অভিযোগ করার যে সাহস, সেটি কি কোনোভাবে সমস্যায় পড়তে পারেন কিনা, অথবা অনেকে মুখ বুজে চলে যেতে পারেন কিনা? আমি মনে করি যে বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী মানুষের যে সাহস, সেটা রাজনৈতিক দলগুলোর চেয়েও অনেক তীব্র এবং গভীর। এবং তারা একটা অনেকগুলো বছর ধরে, প্রায় 15-16 বছর ধরে তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য যথেষ্ট সোচ্চার। আমি আমাদের পাড়া প্রতিবেশী, বাসার আশপাশের লোকজন সবার সাথে কথা বলছি, সবাই ভোট দিতে উদ্গ্রীব। আমার মনে হয় যে বাংলাদেশের মানুষকে একভাবে নিষ্ক্রিয় এবং প্যাসিভ ক্যারেক্টার হিসেবে ভাবার সুযোগ কম, অন্তত 24-এর গণঅভ্যুত্থানের পরে। ফলে তারা মুখ বুজে চলে যাবে এটা আমি মনে করি না। আমি মনে করি যে সে তার এজেন্সি প্রতিষ্ঠা করবে, সে তার ভোট দিবে এবং এই ভোটে যদি কেউ কোনো রাজনৈতিক দল কারচুপির সুযোগ তৈরি হয়, তাদের আসলে পরবর্তীতে বাংলাদেশে রাজনীতি করার ক্ষমতা যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। ফলে আমি বাংলাদেশের মানুষের ভোটারদের নিজের শক্তি, নিজের প্রতি সম্মান এবং তার অধিকারের প্রতি তার যে অঙ্গীকার, সেটাতে আমি সমর্থন করতে চাই এবং আমি আশা করি যে বাংলাদেশের মানুষ সেটা তার করবে। এবং রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে তারা আগে যে ফ্যাসিবাদী শাসনের যে নির্বাচন হতো, যেভাবে জোর করে রাত্রে ভোট দেওয়া হতো বা ডামি নির্বাচনে ভোট দেওয়া হতো, সেটা যদি তারা কোনোভাবে করার চেষ্টা করে, আমি মনে করি যে তাদের পরিণতি এর আগের ফ্যাসিবাদের সরকারের চেয়েও ভয়াবহ হবে। জি, ঠিক যেটা আপনি বলছিলেন। আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের কাছে, ঢাকা 16 আসনে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আপনি নিশ্চয়ই শুনেছেন, জামায়াতের আমিরও বলেছেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসলে ছাড় দেওয়া হবে না। সেটা অবশ্য ভোট পাহারা দেওয়ার যে কথাটা তারেক রহমান বলেছেন এবং বলছেন, প্রতিদিনই বলছেন, তাহাজ্জুদের পরপরই কেন্দ্রে চলে যাওয়ার কথা বলেছেন, ভোট পাহারা দিতে হবে এবং শেষ পর্যন্ত ভোট গুনে হিসেব করেই তারপর বাড়ি ফিরতে হবে, এমনটা বলছেন। আপনারাও সেই জায়গায় পাহারার কথাও বলছেন। এনসিপি যারা আছেন জোট প্রার্থী, তারাও কিন্তু বলছেন যে ঠিক পথে পথে পাহারা দেবেন এবং নারীরাও পাহারা দেবেন, এমনটা বলছেন। এই শঙ্কাটা কেন করছেন যে ভোটটাকে পাহারা দিতে হবে, ভোটটার কিছু একটা হয়ে যেতে পারে? ধন্যবাদ। আমরা আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকে গত 22 তারিখ থেকে মাঠে
মাঠে নিয়মিত আমরা গণসংযোগ কর্নেল করে বাতেন, যাচ্ছি। আপনার রুমে যে টেলিভিশনটা আছে সেই গণসংযোগ টেলিভিশনের করতে গিয়ে- সাউন্ডটা মিউট করতে হবে। সাউন্ড আমরা জি, প্লিজ কন্টিনিউ। তো গত 22 তারিখ থেকে আমরা নিয়মিত প্রচারণায় অংশগ্রহণ করছি। এই তো ইকো এখন শুনতে পাচ্ছি, আপনি এখন প্রচারণায় অংশগ্রহণ করতে যে কিছু কিছু জিনিস দেখলাম। আমরা যখন আপনি বলেন, আমরা শুনতে পাচ্ছি, আমরা স্পষ্ট মানে আমার শুনছি। কথাটা তো আবার আচ্ছা, আমার তো ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, ইকো আমরা হচ্ছে বোধহয়। দেখলাম এই যে জিনিস, এই সমস্যাটা একটু সমাধানের জন্য রিকোয়েস্ট করছি। ওটা মিউট করা যায় না, মিউট ওখানে কানেকশন খুলে ফেলো। জি, আমরা এই সংযোগটি আরো পরিষ্কারভাবে চাইবো। তার এরই মধ্যে আমরা ওয়াদুদ ভূঁইয়ার কাছ থেকে ঘুরে আসতে চাই। সাবেক সংসদ সদস্য তারেক রহমান বলেছেন, ভোট লুট ঠেকাতে কেন্দ্র পাহারা দিতে হবে। এই যে কেন্দ্র পাহারা দেওয়ার যে বিষয়টি সামনে আসলো, এবং তিনি প্রতিটি সমাবেশেই যে এই কথাগুলো বলছেন এবং প্রতিটি নির্বাচনী এলাকায় এই কথাগুলো বলছেন, এই যে পাহারা দেওয়ার বিষয়টা আসলো কেন, এবং এই যে শঙ্কাটা আমরা দেখলাম আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোর কমিটির বৈঠক, সেই বৈঠকেও কিন্তু এই আশঙ্কার কথা বলা হয়েছে। এটা আপনারা আসলে কিভাবে পাহারা দিবেন এবং এমনভাবে পাহারা দিবেন যাতে আবার কোনো সংঘর্ষ না হয়, এটা নিশ্চিত করার সুযোগ কি? দেখুন, আমাদের দেশে দীর্ঘদিন ধরে ভোট চুরি হয়েছে, ভোট ডাকাতি হচ্ছে, কেন্দ্র দখল হচ্ছে, ভোটারবিহীনভাবে ভোট হয়েছে। এই চর্চার কারণে একটা প্যানিক অথবা একটা মানুষের মধ্যে এরকম একটা নেগেটিভ চর্চা, নেগেটিভ ধারণা চলমান আছে। এই দিক থেকেও আমরা একজন প্রার্থী হিসাবে, আমরা একটা দল হিসাবে, আমরা নেতাকর্মী এবং জনগণকে সচেতন করার জন্য বলছি বা বলতে পারি। দ্বিতীয়ত, আমরা একটি দলের কাছ থেকে এরকম একটা কিছু ইঙ্গিত পেয়েছি, যেমন তারা ইসলামিক দলের কিছু কর্মকর্তার সাথে বৈঠক করে, জুম মিটিং করে বলেছিল যে আপনারা যারা পুলিং প্রিসাইডিং হবেন তারা ভিতরে এইভাবে অনিয়ম কারচুপি করবেন, ভোট রিগিং করবেন। তো যদি আপনাদের সে সক্ষমতা না থাকে, তাহলে বাইরে আমাদের যে কর্মীরা আছে তাদের সাথে আপনারা একাত্ম হয়ে ভোটকে তাদের অনুকূলে অনেকটা পেশি শক্তি প্রয়োগ করে আনার জন্য কতগুলো সিদ্ধান্ত প্রচার বা আলোচনার আউট হয়েছে। সেটা আপনারা অনলাইন মিডিয়া অথবা স্ট্রিমলাইন মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়াতে আপনারা পেয়েছেন। তো এইভাবে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকৌশল তারা করছে। যেমন তারা তাদের কর্মীদেরকে এমনটাও শিখিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে ভোটের দিন ফজরের নামাজের পরে গিয়ে তারা কেন্দ্রে লাইন ধরে তারা সেখানে স্লো মোশনে ধীর গতিতে তারা আগাবে, ভোট দিবে ধীর গতিতে। একটা ভোট দিতে যদি 5-10 মিনিট সময় লাগে, তাদেরকে বলা হয়েছে তোমরা ভোট দিতে 10-20-30 মিনিট লাগাবা, তাহলে পেছনের লাইনে যার লোকগুলো পরে যারা আসবে ওরা ঢুকতে পারবে না, ওরা কেন্দ্রে ঢুকলেও লাইনে ঢুকতে পারবে না, লাইনে ঢুকলেও তারা বুথে আসতে পারবে না। এভাবে যদি দিনের অর্ধবেলা চলে যায়, তোমরা পার করে দাও এবং তোমরা যদি সেই ভোটটা নিজেদের অনুকূলে দিতে পারো, তাহলে ওই সকল নিরীহ ভোটার বা অন্যান্য প্রার্থীর ভোটার বা বিএনপির ভোটার তারা একসময় বিড়ম্বনা অনুভব করে তারা চলে যাবে বাড়িতে সবারই তো রান্নাবান্নার কাজ থাকে, মহিলাদের বা সবারই তো একটু কাজকর্ম থাকে, ভোটের দিনও থাকবে, সব মানুষ তো আর কর্মী না। এই সকল অপকৌশলের কারণে আরো কিছু যে বিষয় আছে, তাদের অপকৌশল, তারা যেহেতু ক্ষমতা যাওয়ার সুযোগ নাই, তাদের এমন জনসমর্থন নেই, এমন কোনো পজিশন নেই, ভোটের পরিসংখ্যানে, তাই তারা
এই অপশনগুলো নিচ্ছে দেখেই আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি এই কথাগুলো বলে কর্মীদেরকে, নাগরিকদেরকে, ভোটারদেরকে সচেতন করছেন। এটা অন্য কিছু নয়, এটা হলো সচেতন করা। সচেতন করা একটা রাজনৈতিক দলের দায়িত্ব। সেই জন্য আমরা বলছি যে তোমরাও ভোটাররা তাড়াতাড়ি আসবে কেন্দ্রে, যত আগে এসে কেন্দ্রে নিজেদের ভোটটা দিয়ে দিতে পারো। এই দ্বিতীয়ত, আমাদের মধ্যে আশঙ্কা আছে পতিত সরকারের ম্যাক্সিমাম লোকিত প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে আছে। কারণ প্রশাসন তো হুট করে মানে প্রশাসনিক লোকগুলোকে বসানো যায় না, জন্ম দেওয়া যায় না। তো যেহেতু তারা বসে আছে, আর আমরা যাদেরকে এতক্ষণ আশঙ্কা করছি তাদের সাথে পতিত সরকারের একটা যোগসূত্র আছে। সীমানার বাইরে বসে তারা এই ভোটকে বানচাল করা অথবা এই ভোটকে মানে অবৈধভাবে একটা পক্ষে নিয়ে যাওয়া, এরকম পরিকল্পনা দুটা সংগঠনের বা দলের, রাজনৈতিক দলেরই আছে। একটা হয়তো বিদায়ী পতিত, আর একটা হয়তো সরেজমিন সম্মুখে আছে। সেই আশঙ্কা থেকে আমরা তাদের কর্মকর্তা যারা আছে এই সব কিছু মিলিয়ে আমরা একটা আশঙ্কা করছি যে সুস্থ হবে কি হবে না। তবে আমরা আশা করি সুস্থ হবে। তবে সেটাকে ঘরে উঠানোর জন্য, ফসল কেটে ঘরে উঠানোর যেমন সিস্টেম, ভোটটা যেন আমরা সুন্দরভাবে যার যার বাক্সে, যার যার প্রতীকের পক্ষে মানে নিশ্চিতভাবে গণনার সুযোগ হয়, সেজন্য এই কথাগুলা আমাদের পক্ষ থেকে বলা ওয়াদুদ হচ্ছে। ভাই, আমারও যে শেষ যে প্রশ্নটা ছিল, আমি প্রথম প্রশ্নের উত্তরটা পেলাম, শেষ প্রশ্নটা এটা যদি আপনি একটু সংক্ষেপে বলেন। সেটা হচ্ছে এই যে পাহারা দেওয়া দুই পক্ষেরই অবস্থান, এই জায়গায় নিজেদের নেতাকর্মীদেরকে সংযত রাখার উপায়টা কি হবে? আপনি জানেন যে একটা ক্রাউডের মধ্যে অনেক কিছুই ঘটে যেতে পারে, একটা শব্দ প্রয়োগের কারণে অনেক সমস্যা হয়। তা হতে পারে, তবে আমাদের ধারণা আমাদের দিক থেকে কোনো রকমের সমস্যা হবে না। সরি, আমাদের দিক থেকে এমন কোনো সংঘাত, সহিংসতার সম্ভাবনা নাই। তবে ডক্টর শফিক সাহেব যেটা বলেছেন যে গায়ে হাত দিলে এটা করবে সেটা করবে, এটা উনি উস্কানিমূলক কথা বলেছেন। ওনার জায়গায় দাঁড়িয়ে, দায়িত্বশীল জায়গায় দাঁড়িয়ে উনি এই জাতীয় কথা বলা উচিত না। কারণ এখন পর্যন্ত জামাত ইসলামের সাথে বা বিএনপির সাথে কোথাও কোনো হিসিং মারামারি বা এরকম কোনো লক্ষণ দেখা যায়নি। টুকটাক বিচ্ছিন্ন হতে পারে। তাহলে ওনার মোটিভ খারাপ, ওনাদের মোটিভ খারাপ, সেই উদ্দেশ্য খারাপ, সেজন্য উনি এই কথাটা বলে একটা উস্কানি দিচ্ছেন ভোট থেকে, ভোটকে নষ্ট করার। ওয়াদুদ ভাই, আপনার উত্তরটা, আপনার দুটো প্রশ্নের দুটো উত্তরই আমি পেয়েছি। কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের কাছে যেতে চাই, আমি ফিরবো আবার আপনার কাছে। আমি কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের কাছে যেতে চাই। এক সেকেন্ড যোগ করবে, এক সেকেন্ড। জি বলবেন। সেটা হলো ওনাদের অতীত যদি আলোচনা করেন, সেই 80-র দশকে অথবা 82 থেকে 90, এই সময়ে ওনারা হাত কাটা, পা কাটা, রক কাটা রাজনীতি করতেন। এই জন্যই ওনারা থ্রেটটা করছেন, মানুষকে থ্রেট করছেন, এবং হিন্দু ভোটারদেরকেও তারা থ্রেট করছে। চট্টগ্রামে বিশেষ করে প্রচুর হিন্দু ভোটারদেরকে তারা থ্রেট করছে, কেন্দ্রে যাবেন না। জি, আপনার ইনপুটগুলো পেয়েছি, আমরা এই প্রশ্নগুলো জানতে চাচ্ছি। কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখন আমাকে। আপনাকে শুরুতেই যে প্রশ্নটা করেছিলাম সেই উত্তরটাও আগে নিব, একই সঙ্গে বাকিগুলো বলছি। জামায়াত আমির বলেছেন পায়পাড়া দিয়ে ঝগড়া করতে আসলে ছাড় দেওয়া হবে না। এর প্রতি উত্তরে কিন্তু আপনি এটাও শুনলেন যে উস্কানিমূলক বক্তব্য ইচ্ছে করে দেওয়া হচ্ছে, যেটি বিএনপির তরফ থেকে বলা হচ্ছে। জনাব ওয়াদুদ ভাইও তিনি বললেন। আরও যেটি বললেন, জুম মিটিংয়ে জাল ভোটের বিষয়ে অথবা ভোট কারচুপির বিষয়ে একটি মিটিংয়ের কথা, ফজর নামাজের পরপর লাইনে গিয়ে দাঁড়ানো এবং বিলম্ব করার এই ধরনের কিছু নির্দেশনার কথা বললেন, এবং বললেন জনসমর্থন নেই, জামাতের ছিল না কখনো, পতিত সরকারের সাথে জামাতের একটা যোগসাজশ আছে, এমনটাও তিনি বলেছেন। তারপর পুরনো রাজনীতির কথাও তিনি নতুন করে বলেছেন, এবং সবশেষ যেটি আপনি বললেন, আপনি শুনলেন যে সংখ্যালঘুদের উপরও এক ধরনের প্রভাব এবং নেতিবাচক প্রভাব। এই সব কিছু মিলে উত্তরটা কি দিবেন? ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। আমি নিজে ঢাকা 16 আসনের একজন প্রার্থী হিসাবে গত 22 তারিখ থেকে নিয়মিত গণসংযোগে অংশগ্রহণ করছি। তো গত 22 তারিখ থেকে শুরু করে আজকের পর্যন্ত যে অভিজ্ঞতা আমি দেখলাম মাঠে, আমার কাছে মনে হচ্ছে
যে আমাদের যে প্রতিদ্বন্দ্বী দল আছে তারা ইচ্ছা করে নির্বাচনের পরিবেশটাকে বিঘ্নিত করার জন্য চেষ্টা করছে। আজ থেকে 3 দিন আগে আমি লোকেশন বলছি, 11 নম্বর বাংলা হাই স্কুলের উত্তর পাশের রাস্তায় আমাদের একটা উঠান বৈঠক ছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম। তো আমাদের বৈঠক শুরু হওয়ার পর আমাদের আলোচনা চলছিল খুবই শান্তিপূর্ণভাবে। তো বিএনপির স্লোগান দিতে দিতে এবং আরও বেশ কিছু উস্কানিমূলক স্লোগান ছিল, কিছু ছেলেপেলে আমাদের মিটিং স্থলের পাশ দিয়ে 5 থেকে 7 বার ঘোরাঘুরি করেছে। তারা এত দীর্ঘ সময় ধরে এই উস্কানিমূলক আচরণ করেছে এখানে যে আমরা থানায় খবর দিয়েছি, থানা থেকে পুলিশ এসে তারপরে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়েছে। সেদিন থেকে শুরু করে প্রত্যেক দিন, যেমন আজকেও একটু আগে 8টা থেকে শুরু হওয়া একটা মিটিংয়ে আমি ছিলাম। আজকের লোকেশন ছিল ওই মিরপুর 11 নম্বর মিল্লাত ক্যাম্পে, বিহারিদের ক্যাম্পে, উর্দুভাষীদের ক্যাম্পে। এখানে প্রচুর লোক সমাগম ছিল। এখানেও আলোচনা চলাকালীন সময়ে তারা সামনে থেকে এসে আবার কখনো পিছন থেকে উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল, এমন কথাবার্তা বলছিল যাতে আমাদের সমাবেশ থেকে কেউ বাধা দেয় বা কেউ কোনো ধরনের ঘটনা ঘটায়। তো এখানে সেনাবাহিনী উপস্থিত ছিল এবং আজকে তারা এরকম কর্মকাণ্ডে জড়িত থাকা অবস্থায় একজনকে ধরে নিয়ে গেছে। এছাড়াও আমরা জানি দেশব্যাপী আমাদের যে মহিলা শাখার বোনরা তারা যখন গণসংযোগে যায় বা আমাদের ভাষায় দাওয়াতি কাজে যায়, তখন তাদেরকে উত্ত্যক্ত করা হয়, তাদেরকে হিজাব খুলতে বলা হয় এবং তাদের সঙ্গে ভয়ভীতি প্রদর্শন করা হয়। আমরা যতটুকু জানি সিরাজগঞ্জে একটা মারামারি হয়েছে। তো আমার মনে হয় এই আচরণগুলো আমাদের প্রতিদ্বন্দ্বী দলটার পক্ষ থেকেই করা হচ্ছে। কারণ মাঠের অবস্থা বর্তমানে বিগত 5ই আগস্টের পর থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী যে দল, যারা 5ই আগস্টে নিজেদেরকে অলমোস্ট ক্ষমতায় আসীন করে ফেলেছিল বা তারা মনে করছিল যে আমরা ক্ষমতায় চলে গিয়েছি বা নির্বাচন হলে আমরা ক্ষমতায় যাব, তারা সমাজে যেসব কর্মকাণ্ড করেছে, তারা যেভাবে চাঁদাবাজি করেছে, তারা যেভাবে সন্ত্রাসী করেছে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের এমন পর্যায়ে চলে গেছে যে তারা নিজেরাই তাদের প্রায় 250 ভাইকে নিজেরা হত্যা করেছে। তারপরে এখন তাদের মধ্যেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, তাদের সঙ্গেও তাদের গণ্ডগোল হচ্ছে। ভোটের মাঠে একটা গণজোয়ার এসেছে বলা চলে দাঁড়িপাল্লার পক্ষে, বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে এবং 11 দলীয় জোটের পক্ষে। মানুষ একটা পরিবর্তন চায়। মানুষ অতীতে ফেসিবাদী সরকারের আমলে যে ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, যে ধরনের চাঁদাবাজির শিকার হয়েছিল, দখলদারির শিকার হয়েছিল, তারা সেই অবস্থার আর পুনরাবৃত্তি দেখতে চায় না। গত 5ই আগস্টের পর থেকে এই বড় দলটির এবং তাদের যে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো আছে, ছাত্র সংগঠন থেকে শুরু করে, তাদের কর্মকাণ্ড দেখে মানুষ একটা বদ্ধমূল ধারণায় উপনীত হয়েছে যে তাদেরকে যদি আবার ভোটের মাধ্যমে ক্ষমতায়ন করা হয় তাহলে তারা অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যাবে। বাংলাদেশের রাজনীতিতে একটা খুবই খারাপ কালচার যে একজন সংসদ সদস্য নির্বাচিত হলে সে মনে করত এটা তার জমিদারি। তো এই যে একদলীয় শাসন বা একটা পারিবারিক শাসনের যে কুফল আমাদের সমাজে, সেই কুফলে অতিষ্ঠ হয়েই তো ছাত্র জনতা 2024-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে। বড় দলটির পক্ষ থেকে যেসব অভিযোগ করা হচ্ছে এগুলো আসলে ভিত্তিহীন অভিযোগ। বরং আমরা মনে করি তারাই হয়তোবা জনগণের উপরে আস্থা রাখতে না পেরে তারাই হয়তো ভোট ডাকাতি, কেন্দ্র দখলের চিন্তাভাবনা করছে। এই জন্য আগাম তারা সেই দোষটা তাদের প্রতিপক্ষের উপরে চাপানোর জন্য চেষ্টা করছে। বাংলাদেশ জামায়াত ইসলামের ইতিহাসে কোনো রেকর্ড নাই যে আমরা কখনো ভোট কেন্দ্র দখল করেছি বা ভোট কেন্দ্রে আমরা যতগুলো ভোটেই অংশগ্রহণ করেছি আমরা কখনোই ভোট ডাকাতি করি নাই, ভোট কেন্দ্রে কখনো কোনো প্রকার উচ্ছৃঙ্খল আচরণ করি নাই। কাজেই যে জনাব তারেক রহমানের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে
যাতে কেন্দ্র কেউ দখল করতে না পারে। আমার মনে হয় তাদের এই ধরনের পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই তারা আগাম এই ব্লেম গেম খেলতেছে। জি, কেন্দ্র তো আপনারাও পাহারা দিবেন এমনটাও কিন্তু আপনারাও বলেছেন, কিন্তু এই যে পাহারা দিতে যে নিজেদেরকে সংযত রাখবেন কিভাবে? না, পাহারা তো দিতে হবে। আমরাও আশঙ্কা করছি যে জনগণের সমর্থন না পেলে তারা হয়তোবা ভোটের ফলাফল করতে পারে, প্রভাবিত করার জন্য চেষ্টা করতে পারে। আমাদের কর্মী বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল। আমাদের কর্মী বাহিনী কখনোই আমাদের নির্দেশের বাইরে কোনো কাজ করবে বলে আমি মনে করি না। কাজে এবং শত উস্কানির মুখেও আমরা যদি আমাদের কর্মী বাহিনীর দিকে তাকাই, আমাদের নেতৃবৃন্দ তাকায়, তারা চোখের ভাষা পড়তে পারে, বুঝতে পারে এবং তারা সংযত আচরণ করে। তবে হ্যাঁ, আমাদের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান যেটা বলেছেন, এটা আমরা মনে করি যে এই দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর যে সুযোগ আমরা পেয়েছি, একটি নিয়মতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে মানুষের সামনে, সেটাকে যদি কেউ নস্যাৎ করতে আসে তাহলে আমরা শক্ত হাতে সেটাকে প্রতিহত করব ইনশাআল্লাহ। এই শক্ত হাতে প্রতিহত করার বিষয়টা আসলে কি, এটা কিভাবে করে? অথবা জামায়াত আমির যেটি বলেছেন ছাড় দেওয়া হবে না, এটা কিভাবে করে? ছাড় দেওয়া হবে না মানে কেউ ভোট কেন্দ্র দখল করতে আসবে, আমরা দখল করতে দেব না, আমরা প্রতিহত করব। আচ্ছা, সেটা প্রতিহত করতে গিয়ে যদি সংঘর্ষ হয়, আমরা মারামারি করতে চাই না, আমরা আমাদের অধিকারকে হরণ করতে দেব না। জি না, যারা করতে আসবে তারা নেবে। আচ্ছা, আর যারা সেটাকে প্রতিহত করতে যে সংঘাত অথবা সংঘর্ষ যদি হয়ে যায়, সেটা দায় নেবে না, চিন্তাই করতে আসবে। জি, তো এর মাঝখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা কি হবে, অথবা তাদের উপর ভরসাটা কেন যারা রাখা যাচ্ছে আসবে না? দায়িত্ব মূলত তাদের। আমরা তো চাবো আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে। জি, আপনারা আগে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা যদি নেওয়ার আইন চেষ্টা করবেন। শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয় তাহলে তো আমাদের অধিকারকে তো আমরা হরণ করতে দেব না। আচ্ছা, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হলে তারপর আপনাদের মুভমেন্ট। জি, আমি উত্তরটা পেয়েছি, আপনারা তিনজনই থাকবেন আমাদের সঙ্গে। রাজনীতিতে দর্শক বিরতি বলে কিছু নেই, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত, ফিরে এলাম রাজনীতির আলোচনায়। এ পর্বে যেতে চাই ওয়াদুদ ভূঁইয়ার কাছে। আপনারা বলছেন বিএনপি ছাড়া কারো দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই এবং দুর্নীতি দমনের অভিজ্ঞতা কেবল বিএনপিরই আছে। এর আগে 16 বছর যে সরকার ছিল, তারাও নিজেদের আসলে কোনো বিকল্প দেখতো না, যেটা আমরা নিজেরাই উইটনেস। সরকার পরিচালনার জন্য কি এখন বিএনপি নিজেদেরকে ইনএভিটেবল, অনিবার্য মনে করছে কিনা? না, আমরা অনিবার্য মনে করার তো কোনো কারণ নেই। তবে আমরা এটুকু বুঝি যে আমরা একটি বড় দল। আওয়ামী লীগ একটা পুরানো দল ছিল, তাদের অপকর্মের কারণে তারা হারিয়ে গেছে। তাদের পাশাপাশি আমরাই বড় দল এবং বিগত দিনে আমরা 5-5বার ক্ষমতায় ছিলাম। আমাদের রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞতা আছে। এখন যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে তারা পাকিস্তান আমলে তাদের জন্ম, ভারতে ওদের জন্ম হলেও কিন্তু ভারতে বলেন, পাকিস্তানে বলেন, বাংলাদেশে বলেন, ইন্দোনেশিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, কোনো মুসলিম কান্ট্রিতে তারা কখনো ক্ষমতা যেতে পারে নাই। এবং তারা 2001 সালে মানে বিএনপির বদন্যতায় অবস্থানের কারণে মানে যুগপৎ আন্দোলনের কারণে তারা কিছু ছিট পায়। আর যখন তারা আওয়ামী লীগের সাথে গিয়ে রাজনীতি করে, আন্দোলন করে, তখন মাত্র তারা 3টা আসন পায়। তো এরকম দলগুলো যাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, ক্ষমতা যাওয়ারও অভিজ্ঞতা নাই, তারা যদি এরকম উচ্চাবিলাস এবং সন্ত্রাসের হুমকি দেয়। কিন্তু ওয়াদুদ ভাই, আপনার কি কোনো কারণে মনে হচ্ছে না যে এই ইতিহাসে প্রথমবারের মতো এইবার তারা সবচেয়ে ভালো একটা পজিশনে আছে, অথবা এর আগে যেই পজিশন তাদের ছিল না তেমন একটা পজিশন পর্যন্ত তাদের আছে? এটা পজিশন বলবো না আমি, এটা ভাইব তুলছে, হাইপ তুলছে। তারা একটা ভাইব তুলে তারা একটা মানুষকে একটা ভীতিকর পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে মারামারি লাগিয়ে দেওয়ার একটা পরিকল্পনা তাদের আছে। কারণ তাদের ভোট হচ্ছে, তাদের ক্যাডার বেশি,
যেমন আপনি ইতিমধ্যেই শুনেছেন নিশ্চয়ই, ওদের একজন আমিরের গাড়িতে 2 জন অস্ত্রধারীকে আটক করা হয়েছে, মানে ধরা পড়েছে। তাহলে তারা মানে চিটাগং কলেজে তারা একই রুমে থাকা ছাত্রকে মানে জবাই করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা কিভাবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিভাবে মানুষ খুন করে, ছাত্রদেরকে খুন করে কিভাবে দখল করেছে, এই সকল প্র্যাকটিস তাদের আছে। যার জন্য তারা এখন মনে করছে এরকম থ্রেট করলে, ভয়ভীতি সৃষ্টি করলে, তাহলে একটা তাদের পজিশনটা মানুষ মনে করবে যে অনেক বড় হয়েছে। তাদের পজিশন অনেক বড় হয়নি। সিটের, আপনি অতীতের সিটের আলোচনা করেন, চিন্তা করেন, সেই সিটকে আপনি 5 গুণ বাড়িয়ে দেন, তাহলে তো তারা সরকার গঠনের কাছাকাছি যেতে পারে না। আমরা নিজে থেকে অনিবার্য করছি না, মনে করছি না, তবে মানে আওয়ামী লীগের অপকর্মের কারণে তাদের অনুপস্থিতিতে আমরা জনগণের মানে ফেভারিট দল মনে করি, এটা আমাদের বিষয়। আর দ্বিতীয়ত আমার ভাই যে ঢাকা 18-তে যিনি প্রার্থী হচ্ছেন, এই যে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হলে তাহলে ওনারা তখন শক্ত হাতে দমন করবেন, যে কথাটা বুঝালেন। ঢাকা 16, তাহলে জি ঢাকা 16 আসনের প্রার্থী, 16 আসনের প্রার্থী, যে তিনি আমার সিনিয়র ভাই, একজন কর্নেল, সম্ভবত কর্নেল মানুষ। তো মানে কর্নেল সাহেবরা তো একটু থাকে, একটু রাগী হয়, একটু মানে ট্রেনিং তো একটু মানে দেশের স্বার্থে ট্রেনিং নিতে হয়। তো ব্যাপার হচ্ছে যে উনি যেটা বললেন এটা একটু অশোভন মনে হলো। আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হলে ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নেবেন নাকি? ওনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিতে কে দায়িত্ব দিয়েছে? কোন আইনে আছে যে আইন শৃঙ্খলা বাহিনী ফেল করলে আমি দায়িত্ব নিয়ে নেব মারামারি কাটাকাটির? এগুলো তো করার অর্থ হলো যে জনগণকে উস্কানি দিয়ে কর্মীদেরকে উস্কানি দিয়ে মানুষকে একটা ভয়ভীতি সৃষ্টি করে নির্বাচনকে তাদের অনুকূলে নেওয়ার একটা অপচেষ্টা, অপকৌশল। এই অপকৌশল বাংলার মানুষ কখনো ওনাকে দেবে না। ভারতের মানুষ দেয় নাই, পাকিস্তানের মানুষ দেয় নাই, বাংলাদেশের মানুষ দেয় নাই। একবার ওনারা জাতীয় পতাকা লেখা লাগাইতে পারছিলেন বিএনপির বিপন্নতায়। 2001 থেকে 2006 ওনারা ফ্ল্যাগ উড়িয়েছেন। আচ্ছা, সেই সময়কারই একটা প্রশ্ন আছে আমার, ওয়াদুদ ভাই আপনি থাকবেন। প্রশ্নটা কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের কাছে। সেটি হচ্ছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বলেছেন বিএনপি ছাড়া কারোর দেশ নিয়ে পরিকল্পনা নেই, বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। বিএনপির বিরুদ্ধে একটি রাজনৈতিক দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে। বিএনপি সরকারের দুর্নীতি নিয়ে তারা এত সোচ্চার, অথচ সেই সরকারে তাদেরও 2 জন সদস্য ছিলেন। যদি দুর্নীতি হতো তারা কেন পদত্যাগ করেননি? প্রশ্নটা হচ্ছে, সে সময় জামায়াতের 2 জন মন্ত্রী ছিলেন, তারা কেন পদত্যাগ করেননি? এবং এখন আবার দুর্নীতির বিষয়গুলোকে যে সামনে টেনে আনা হচ্ছে এবং বিএনপির দিক থেকেও বলা হচ্ছে যে বিএনপি ক্যান কন্ট্রোল দ্য করাপশন, এই বিষয়ে বলবেন। আচ্ছা, ধন্যবাদ। বিএনপির সঙ্গে যে সরকারে বাংলাদেশ জামায়াত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন, আমরা সকলেই জানি যে সেই মন্ত্রীদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ তখনও ছিল না, পরবর্তীতেও ছিল না। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে তারা সর্বাত্মক চেষ্টা করেছে, মাইক্রোস্কোপ দিয়ে খোঁজার চেষ্টা করেছে তাদের মন্ত্রণালয়ের দুর্নীতি, কিন্তু কোনো দুর্নীতি তারা পায়নি। তো এখন অদূত ভাইয়ের সঙ্গে এর আগেও আমি টকশো করেছি। উনি এই অনেকবারই বলেন, সুযোগ পেলেই বলেন বিএনপির বদান্যতায় জামাত সরকারের অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। বাট ভাই মনে হয় বিষয়টা অন্যভাবে চিন্তা করেন না, যে জামাত নিঃশর্তভাবেও তাদেরকে কোনো মন্ত্রিত্ব না নিয়েও একবার সরকার গঠনে সহায়তা করেছিল। কাজে জামাত বরাবরই ইতিবাচক রাজনীতি করে। আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত করতে চাই। অদূত ভাই আর একটা কথা বলেছেন, যে আমি যে বিষয়টি বলেছি, যদি কোনো কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয় ভোট কেন্দ্র রক্ষা করতে, তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমাদের স্বার্থ সংরক্ষণ করব। এটা তো কোনো দোষের কিছু নেই, আমাদের করতেই হবে। আমরা কি তাকে দেখব এত বছর পর আমরা একটা পরিবেশ পেয়েছি, আমরা আশা করছি উৎসবমুখর পরিবেশে, আমাদের প্রধান উপদেষ্টার ভাষায় একটি উৎসবমুখর পরিবেশে ফ্রি এবং ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশের মানুষ তাদের পছন্দের সরকার গঠন করবে, এই ধরনের একটি কাজে যারা বাধা দেবে, যদি কেউ বাধা দিতে আসে, সেটা তো তাকিয়ে তাকিয়ে দেখার মতো মনে হয় অবস্থা আর এখন নাই। আমাদের ছাত্র জনতা অতীতে যে ধরনের স্বৈরাচারী সরকারকে আন্দোলনের মুখে হটিয়ে যেতে বাধ্য করেছে, আমরাও চেষ্টা করব, আমরা প্রতিবাদ করব, চেষ্টা করব শান্তিপূর্ণভাবে আমরা প্রতিহত করার জন্য অবশ্যই। এবং এই দায়িত্ব কাউকে দিতে হয় না, আমরা নিজেরাই নিজের স্বার্থ সংরক্ষণের জন্য এই কাজ আমরা করব। এটা খুবই স্বাভাবিক। জি, আপনাকে ধন্যবাদ। ওয়াদুদ ভাইয়ের কাছে আবার ফিরতে চাই, এই অংশটা আমরা একটু সংক্ষেপে করব। ওয়াদুদ ভাই, সেটি হচ্ছে জামায়াত বলছে ক্ষমতায় গেলে পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না, এই অভিযোগ মূলত আপনাদের বিরুদ্ধেও একটু ইঙ্গিত দেয়। বিএনপি কি পরিবারতন্ত্রের রাজনীতিতে আটকে আছে? এই পরিবারতন্ত্রের কি দেখলো? ওনাদের পরিবার নিয়ে এত হিংসে কেন? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান সেনাপ্রধান, জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অতএব ওনার সন্তানকে মানুষ, নেতাকর্মীরা যদি পছন্দ করে, যোগ্য হয়, তাহলে তো ওনার নেতাকে আমরা আমাদের দলে বানাবো। আমাদের দল কে নেতা হবে ডিসাইড কি ওনারা করবে? পরিবার থেকে আসবে নাকি পরিবার বাইরের থেকে আসবে, সেটা আমাদের কাউন্সিলররা ঠিক করবে। এটা পরিবারতন্ত্রের কিছু না, বরঞ্চ ওনারা যেগুলো কথা বলছে ওগুলো তো আমি বলবো লগি বইটার অভিজ্ঞতা ওনাদের আছে, আমাদের নাই। আমরা কোথাও জোর জলম করে মাস্তানি করি নাই। লগি বইটা করে যেই ঘটনা ওনারা ঘটিয়েছে, এই ঘটনার অভিজ্ঞতা এবং অভ্যাস ওনাদের আছে। ইসলামকে এখন ওনারা নানাভাবে বিক্রি করছে, ব্যস্ত বিক্রি করছে। ওনাদের মার্কায় ভোট দিলে নাকি 18 কোটি মানুষের নামাজের সোয়াব পাওয়া যাবে, এসব বলছে আমির হামজা হুজুর। আমাদের মৌলানা ওয়াজ করেন, তিনি আমির হামজা বলেছেন। অতএব এই যে আজকে ওনারা বিকাশ নাম্বার নিচ্ছে সাধারণ নিরীহ মানুষ থেকে, নাস্তা মিটিং করে উঠান বৈঠকে আপনার নাস্তা দিচ্ছে, নাস্তার প্যাকেটে 500 করে টাকা দিয়ে দিচ্ছে। এখন থেকে আমার এলাকায় আজকে সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে, আমি নিজে একজন প্রার্থী। তারপর আপনার বিকাশ নাম্বার কেন নিচ্ছে এবং এনআইডি কার্ড কেন নিচ্ছে? এনআইডি কার্ডের মধ্যে কি, আপনি আরেকজন ভোটারের এনআইডি কার্ডের ফটোকপি কেন নেবেন? এইগুলা তো অসৎ উদ্দেশ্য ওনাদের পরিষ্কার। আর ইসলামকে ওনারা কেন বিকৃত করছে? ইসলামকে নিয়ে আল্লাহ নূরে সরে বসেছে ওনাদেরকে ক্ষমতা বসানোর জন্য। এই যে কথাগুলা যারা বলেছে, তারা তো ইসলামকে, আমাদের ইসলামের মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছে। তো বিএনপি তো ইসলামের বাইরের দল না, বিএনপি ইসলামিক মূল্যবোধ ধারণ করে, জি, ওনারাও ইসলামিক। আপনার কনসার্নটা পেয়েছি। আবারও যেতে চাই কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের কাছে। আপনি শুনেছেন প্রশ্ন? জি, আসলে ওয়াদুদ ভাইয়ের কথা, উনি তো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, আগে সংসদ সদস্য ছিলেন। তো ওনার কথা শুনে আমার মনে হচ্ছে যে উনি একটা লম্বা লিস্ট করে নিয়ে আসছেন। বাজারে যেসব ভুয়া কথার গুজব আছে, সেই গুজবগুলো উনি লিস্ট করে এনে আজকে আমাদের সামনে উনি উপস্থাপন করছেন। উনি যেসব অভিযোগ করছে এগুলো সবই ভিত্তিহীন, ভুয়া। ইসলামকে নিয়ে আমরা রাজনীতি করি না, বরং ইসলামকে নিয়ে ওনারা রাজনীতি করে। ওদুদ ভাই যে বললেন যে ওনারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, আমরা বিএনপির মহাসচিব খুব পরিষ্কার ভাষায় বলছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমরা তো এই কথার পর এখন কার কথা আমরা ধরবো? ওদের মহাসচিবের কথা ধরবো না ওদুদ ভাইয়ের কথা ধরবো? তো আমার মনে হয় ইসলামকে ভোটের সময় আসলে যারা টুপি মাথায় দেয়, ভোরের সময় আসলে যারা মসজিদে নামাজ পড়তে যায়, দোয়া চায়, অন্য সময় হয়তো পরে না বা দেখা যায় না, ইসলামকে তারাই ব্যবহার করে। আমরা তো ইসলাম নিয়ে রাজনীতি করি, ইসলামের মধ্যে যে রাজনীতি আছে সেই ইসলামী নীতিমালার আলোকেই আমরা একটা সমাজ প্রতিষ্ঠিত করতে চাই, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ রসুল পৃথিবীতে এসেছিলেন তিনি একটি সমাজ সংস্কারের জন্য, সেই সময়ের অন্ধকারাচ্ছন্ন একটি সমাজকে তিনি অল্প সময়ের মধ্যে সংস্কার করেছিলেন, একটি পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ সমাজে পরিণত করেছিলেন। ইসলামের সেই বাণী নিয়ে, সেই মেসেজ নিয়ে আমরা কাজ করছি। আমরা শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর অনেক দেশেই কাজ হচ্ছে। এখন আমরা অতীতে ক্ষমতায় যেতে পারি নাই, সেই ব্রিটিশ আমল থেকে আমরা কাজ, আমাদের দলের জন্ম হয়েছে, এখন আমরা পারবো না এমন তো কথা নয়। আমি অজিত ভাইকে রিকোয়েস্ট করব, জনতার পালসকে উপলব্ধি করেন। ভাই, জনতা একটা পরিবর্তন চায়। পরিষ্কার কথা, এক সন্ত্রাসীর কবল থেকে তারা আর এক সন্ত্রাসের কবলে পড়তে চায় না।
পারিবারিক শাসন নিয়ে আমাদের কোনো কষ্ট নাই। ভাই যে বললেন কাউন্সিলর আমাদের নেতা নির্বাচন করবেন, কখনো কোনো কাউন্সিলে বিএনপি বা আওয়ামী লীগের কোনো নেতা কখনো নির্বাচিত হয়েছে? কখনো হয় নাই। তাদের দল ঠিক মতো চলে না, তাদের কমিটি নাই সারা দেশব্যাপী, কেউ কাউকে মানে না। এই তারা একজন নমিনেশন দেয়, তার আবার বিদ্রোহী প্রার্থী হয়। বাংলাদেশ জামাত ইসলামীর দেশ শাসনের অভিজ্ঞতা নাই, কিন্তু আমরা যে দল একটি সুশৃঙ্খলভাবে তার রাজনৈতিক দলকে এবং সমাজে তার কর্মকাণ্ডকে পরিচালনা করতে পারে, তারা অবশ্যই সুন্দরভাবে দেশ শাসন করতে পারবে। আমাদের যে চেইন অফ কমান্ড আছে, আমাদের মধ্যে যে শৃঙ্খলাবোধ আছে, আমাদের যে সততা আছে, আমাদের আদর্শের প্রতি ডেডিকেশন আছে, আমাদের লোকজন দায়িত্ব পেলে তারা অত্যন্ত সুচারুরূপে আপনাদের এই দুজনের দায়িত্ব বক্তব্যই পালন করে। শুনলাম, পাল্টাপাল্টি বক্তব্যগুলো শুনলাম। এবার আমরা যেতে চাই গোলাম ইফতেখার মাহমুদের কাছে। ইফতেখার ভাই, একটা কথা বলবেন, এই যে সবকিছু শুনলেন এবং দেখছেন তো প্রতিদিন কি কি হচ্ছে, এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি হতে যাচ্ছে? ভোটারের আস্থা, নিরাপত্তা, নাকি রাজনৈতিক সমঝোতা? আমি মনে করি যে এই যে দুইটি রাজনৈতিক দলের দুজন বড় নেতা কথা বললেন, তাদের কথার মধ্যে আসলে এক ধরনের সংঘাতের ইঙ্গিত আছে। আমি মনে করি যে এই সংঘাতের ইঙ্গিতটাও ম্যানেজেবল যদি দুই দলের কর্মীরা, নেতারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন নির্বাচনের দিন। এবং অবশ্যই অবশ্যই আমি মনে করি যে যে মানে নিজের হাতে আইন তুলে নেওয়ার যে কথাগুলো আসলো, যে আমরা বাধা দেব বা আমরা আটকাবো, এইটা মনে হয় একটু মানে দায়িত্বশীলতার জায়গা থেকে আরো ভাবতে হবে, এভাবে বলা ঠিক কিনা। কিন্তু আমি মনে করি যে এর চেয়েও বড় ভয়ঙ্কর দিক আগামী সংসদ নির্বাচনে, যেটা 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে গ্লোবালি পৃথিবীতে বলা হচ্ছে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন হচ্ছে সবচেয়ে বড় থ্রেট। কারণ এই ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ছড়ানো নিয়েই মূলত বড় সংঘাত বা সংঘর্ষগুলো ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং বিশেষত ভোটারদেরকে প্রভাবিত করার ক্ষেত্রে গত এক দশক জুড়েই নানা ধরনের ফেক ইনফরমেশন এবং এই ধরনের মিথ্যা তথ্য, অপতথ্য আপনার সামাজিক গণমাধ্যমের মাধ্যমে ছড়ানো হয়, ছড়িয়ে একটা সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়। এই যে বলতেছেন যে আমাদের যিনি প্রতিনিধি আছেন উনি বললেন যে হ্যাঁ আমরা গিয়ে ঠেকাবো। এখন ধরেন অনেক সময় হয় কি, সোশ্যাল মিডিয়াতে কোন একটা ফেসবুক পেজে বা ইউটিউবে লাইভ করে কেউ বললো যে অমুক জায়গায় দখল হচ্ছে, তখন যদি ওনারা এগুলো মানে আটকাইতে গিয়ে রওনা দেন এবং ওইখানে কোনো সাধারণ মানুষ দাঁড়ায় থাকলো, তাদেরকে বাধা দিল, মানে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে থাকে। ফলে এই দুই দলকেই কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে মানে নির্বাচনের সময় সবাই একটু হাইপার হয়ে থাকে, হাইপার অবস্থায় ভুল ভ্রান্তি করার চান্সও বেশি। ফলে ওনারা নির্বাচনের আগেই যদি এখনই ধরেন এরকম মানে বলতে থাকেন, তাহলে তো তাদেরকে যারা ডিসইনফরমেশন ছড়িয়ে একটা ভিন্ন পথে নিতে চায়, গণতান্ত্রিক যে আমাদের যে প্রক্রিয়ায় আমাদের যে যাওয়ার কাজটাকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের জন্য কিন্তু একটা সুযোগও তৈরি হয়, হ্যাঁ, যে ইলেকশন ভন্ডুল করা, বানচাল করা, এই সমস্ত। ফলে আমার মনে হয় যে ওনাদের একটু দায়িত্বশীল কথা বলা উচিত, দায়িত্বশীলতা দেখানো উচিত, এবং সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে দেখা উচিত যে কোন তথ্যের ভিত্তিতে ওনারা আসলে এই একটা রাজনৈতিক ইলেকশনের দিন একটা রাজনৈতিক কর্মসূচি বা কোন একটা ডেমনস্ট্রেশন করবেন, সেটা খেয়াল রাখা। আপনারা জানেন যে লাস্ট যে পৃথিবীতে যে কয়টা গুরুত্বপূর্ণ নির্বাচন হয়েছে, ইন্দোনেশিয়া নির্বাচন থেকে শুরু করে ইভেন আরব বসন্তের পরে নির্বাচন, টার্কির যে নির্বাচন, ইভেন আপনার যুক্তরাষ্ট্রের নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু ডিসইনফরমেশন একটা বড় ফ্যাক্টর ছিল। কারণ এখন একটা ডিসইনফরমেশন একসঙ্গে লক্ষ লক্ষ মানুষকে কিন্তু উত্তেজিত করতে পারে, প্রভাবিত করতে পারে। তো ফলে আমি দেখি এই ক্ষেত্রে আমাদের এই দুই দলের বা দুই বড় জোটের চেয়েও সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সরকারের। সরকারের এক্ষেত্রে আমি কিন্তু আসলে আমি ভূমিকা খুব বেশি দেখছি না। সরকারের দুইটি সংস্থা, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে একটি সংস্থা আর পিআইবির মাধ্যমে আরেকটি সংস্থা, ফ্যাক্ট চেক করে কিছু কিছু ডিসইনফরমেশনের বিরুদ্ধে ওনারা ব্যাটল করছেন। হ্যাঁ, এগুলো আর বেশ কিছু বেসরকারি সংগঠন করছে, কিন্তু এগুলো প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল। বিশেষত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিবেশী দেশ থেকেও নানা ধরনের ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে ইলেকশনকে কেন্দ্র করে, এবং ইলেকশনের সময়ে এটা আরো বেড়ে যেতে পারে দেশের ভেতরে বাইরে। আর আমরা সবচেয়ে মনে রাখতে হবে যে এই যে দুইটি রাজনৈতিক দল এবং ছাত্রদের যে রাজনৈতিক যে জোট বা সংগঠন, তারা সবাই মিলেই তো আসলে গত 15 বছর বলেন আর লাস্ট যে 2-1 বছরের তীব্র সংগ্রামের মধ্যে দিয়ে এর আগের ফ্যাসিবাদকে উৎখাত করে বাংলাদেশে একটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।
তো এই যাত্রার পথে ওনাদের নিজেদের যদি সংঘাত তীব্রতর হয়, তাহলে কিন্তু ওই পুরনো শক্তিরও কিন্তু হস্তক্ষেপ, ফিরে আসা, যৌক্তিকতা এবং তাদের, আমি বলবো যে এক্সিট, তাদের এন্ট্রিকে রেশনাল করার এক ধরনের পথ তৈরি হয়। তো ফলে আমার মনে হয় এগুলো ওনারা যদি একটু মনে রাখেন, এবং এটা সামগ্রিকভাবে দেশের সাধারণ মানুষের জন্য তো বটেই, সাধারণ ভোটারদের জন্য, এবং যারা এই দুইটা দলে আছেন তাদের জন্য তো বটেই, এই দুই দলের বাইরেও তো প্রচুর মানুষ আছে যাদেরকে আমরা ভাসমান ভোটার বলি, তাদেরকে কিন্তু এই ধরনের পরিস্থিতি নানাভাবে প্রভাবিত করে। তো ফলে আমার মনে হয় যে এই বিষয়টা আমি 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 ওনাদের আলোচনার মধ্যে এই বিষয়টা একদমই দেখলাম না যে তারা এই বিষয়টা নিয়ে তারা খেয়াল করছেন। কিন্তু ইভেন এই দুই দলের যে মিডিয়া সেলের যে সোশ্যাল মিডিয়াতে যে প্রচারণা যেগুলো হচ্ছে, সেখানেও কিন্তু আমরা এই ডিসইনফরমেশন, মিসইনফরমেশন নিয়ে তৎপরতা কম দেখতে পাচ্ছি, বরং একে অপরের বিরুদ্ধে বলছেন এবং সেটা বিশ্বাস করে সেটাকে ধরে আবার প্রচারও চলছে। তো আমি এইটাকে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা মনে করি, এবং অবশ্যই এই ধরনের উস্কানিমূলক এবং আপত্তিকর এবং সংঘর্ষে দিকে ঠেলে দেয় এই ধরনের বক্তব্য শীর্ষ রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে অন্তত বলা উচিত না। তাহলে তো কর্মী পর্যায়ে এটার প্রতিক্রিয়া তো আরো ভয়াবহ হবে। আরো ভয়াবহ হবে। বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উত্থাপন করেছেন। এটা নিয়ে আসলে আমারও প্ল্যান ছিল, এগুলো নিয়ে আমরা আরো একদিন আরো বিস্তারিত আলোচনা করব, এবং দলগুলো এবং সরকারের পক্ষ থেকে কি করা যায় তাদেরকেও আমরা কানেক্ট করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ গোলাম ইফতেখার মাহমুদ, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন এবং মিস্টার ওয়াদুদ ভূঁইয়া আমাদের সঙ্গে রাজনীতির এই আয়োজনে জয়েন করার জন্য। নির্বাচনকে ঘিরে আস্থা ও আশঙ্কা দুটি সমান্তরালভাবে বাড়ছে। সব দল শান্তিপূর্ণ নির্বাচনের কথা বললেও বক্তব্যে আছে কঠোরতার ইঙ্গিত। এসব সাধারণ ভোটারদের মনে স্বস্তি দিতে পারছে কি? সবার আশা এই পাহারা এবং সতর্কতা যেন শেষ পর্যন্ত সহিংসতায় রূপ না নেয়। গণতন্ত্রের স্বার্থে ব্যালটের লড়াই যেন ব্যালটেই সীমাবদ্ধ থাকে। দর্শক, রাজনীতির আয়োজন আজ এ পর্যন্তই। আমরা ফিরব আগামীকাল একই সময়। থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।